টক অ্যান্ড টাউনের উপত্যকার মাঝে খুব অল্প জনসংখ্যার অসম্ভব সুন্দর একটা শহর আছে। অন্যান্য দিনের তুলনায় আজ এই শহরটা বেশ গরম হয়ে আছে, কারণ এই শহরের সবাই বছরের সবচেয়ে লম্বা রাতের প্রস্তুতি নিচ্ছে, ক্রিসমাস ইভের রাত। এই রাতটার জন্য শুধু খ্রিস্টানরাই না, অন্যান্য ধর্মের লোকেরাও অধীর আগ্রহের সাথে অপেক্ষা করে সারা বছর। কিন্তু ফ্রেডি খ্রিস্টান হওয়া সত্ত্বেও আজ ফ্রেডি উদাস হয়ে বসেছিল, কারণ যেই মা প্রতিটি ক্রিসমাসের রাতে তাকে সারপ্রাইজ দিত, সে আজ আর এই পৃথিবীতে নেই। তার উপর তার বাবা তাকে একদমই ভালোবাসতো না, সবসময় ফ্রেডিকে অপমান করত। এছাড়াও ফ্রেডির কোনো বন্ধু ছিল না যে তাকে পছন্দ করবে। ফ্রেডি পার্টির জন্য রেডি হয়ে তার বাড়ির সিঁড়িতে বসেছিল, আর বাড়ির ভেতরে তার বাবা মদ খেতে খেতে টিভি দেখছিল। এক পর্যায়ে সে ফ্রেডিকে বলে, আরে কাল্লু শোন, তুই যতই রেডি হোস না কেন, তোকে কেউ পার্টিতে ডাকবে না। চুপচাপ ঘর পরিষ্কার কর আর যা ঘুমা যা। নিজের বাবার মুখে এসব কথা শুনে ফ্রেডি আরো বেশি হতাশ হয়ে যায়। এমন সময় গেটের সামনে দাঁড়ানো এক মেয়ে ফ্রেডিকে ডেকে বলে, ফ্রেডি, তুমি এখন এখানে বসে আছো? চলো, প্রেমের বাড়িতে পার্টি হচ্ছে তো। সেই মেয়েটা ফ্রেডির থেকে বেশ কয়েক বছরের বড় ছিল। তার আওয়াজ শুনে ফ্রেডি তৎক্ষণাৎ গেটের কাছে যায় আর ওই মেয়েটার সাথে কথা বলতে শুরু করে। কিন্তু ও তো আমাকে ডাকেনি, তাই না? আরে ও তো পুরো ক্লাসকে ইনভাইট করেছে, তাই চলো এক্ষুনি। কিন্তু আমার সেখানে যাওয়াটা কারোই ভালো লাগবে না কারিশমা। কারিশমা জোর করায় ফ্রেডি তার সাথে চলে যায়। দুজনে প্রেমের বাংলোতে চলে যায়। সেখানে ক্রিসমাস ইভের পার্টি চলছিল। কারিশমা ফ্রেডিকে বন্ধুদের মাঝে রেখে প্রেমের রুমে চলে যায়। ফ্রেডিও আস্তে আস্তে পার্টি এনজয় করতে শুরু করে, কিন্তু যখনই সে তার ক্লাসের বন্ধুদের সাথে দেখা করতে তাদের কাছে যায়, তখন মেয়ে তো দূরের কথা, তার কুৎসিত চেহারা দেখে কোনো ছেলেও এক সেকেন্ডের জন্য তার কাছে ঘেঁষে না। এসবের কারণে ফ্রেডি এই পার্টির শোরগোলের মাঝেও নিজেকে একা অনুভব করছিল। এমন সময় তার চোখ যায় বাংলোর বেলকুনিতে। সে দেখে প্রেম মদের নেশায় মাতাল হয়ে কারিশমাকে আঁকড়ে ধরে রেখেছে। কারিশমাও চোখে জল নিয়ে একটি জীবিত লাশের মতো ফ্রেডির দিকে তাকিয়েছিল। আস্তে আস্তে পার্টির সবাই একটা কথাই বলতে শুরু করে যে কেন প্রেম এই কাল্লুকে এই পার্টিতে ডেকেছে। পুরো আনন্দটাই মাটি হয়ে গেল। প্রেম যখন এই কথাটা জানতে পারে, তখন সে সোজা ফ্রেডির কাছে যায় আর তার হাত থেকে গ্লাস ছিনিয়ে নেয়। তারপর সে মদ ফ্রেডির মুখে ছুঁড়ে মারে। আরে কাল্লু, আমি পুরো ক্লাসকে ইনভাইট করেছি, তার মানে এই না যে তুইও এখানে চলে আসবি, কারণ তুই আমাদের বন্ধু না। আর এখন যখন এসেই পড়েছিস, তো চুপচাপ এই দামি মদ খা আর এক কোনায় যেয়ে বসে থাক, তা না হলে ধাক্কা মেরে বাইরে বের করে দেবো। প্রেমের কথা শুনে ফ্রেডি লজ্জায় লাল হয়ে যায়। এমনকি সে কারিশমার চোখে চোখ রাখতে পারছিল না, আর নাই কারিশমা তার জন্য কিছু করতে পারছিল। তাই সে দূরে বাথরুমে চলে যায়। তারপর সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে থাকে। এমন সময় তার মনে হয় তার পেছন দিয়ে কেউ হেঁটে যাচ্ছে। ফ্রেডি কান্না বন্ধ করে পেছনে ঘুরে তাকায়। তারপর একটু ইতস্ত হয়ে জিজ্ঞেস করে, কি ওখানে? কিন্তু কেউ কিছুই বলে না। তখনই ফ্রেডি সেখানকার লাইট অন করে। সেটা না জ্বলে থরথর করে কাঁপতে থাকে। এমন সময় সে অন্ধকার চিরে একজন স্যান্টা বাইরে বেরিয়ে আসে। আরে ভাই, খুব জোরে প্রেসার এসেছিল আর তুমি জিজ্ঞেস করেছিলে কে ওখানে। ফ্রেডি দেখে এটা সেই স্যান্টা যার সাথে কিছুক্ষণ আগেই সবাই খুব সুন্দর মতো কথা বলছিল আর সেলফি তুলছিল। তুমি কত লাকি, তাই না? সবাই তোমাকে কত ভালোবাসে। আরে আমাকে ভালোবাসে না, তারা তো আমার এই মুখোশটাকে ভালোবাসে। তাছাড়া আজকাল তো ফিল্টার ছাড়া মানুষ নিজেই নিজেকে পছন্দ করে না। তাই সেটাই হও যেটা তোমাকে সাহস দেবে, সেই কাজই করো যে কাজ করলে তুমি খুশি থাকতে পারো। মুখোশটা খোলার পরে ফ্রেডি সেন্টার আসল চেহারা দেখতে পায়, যা ফ্রেডির থেকেও বেশি কুৎসিত ছিল। কিন্তু তবুও সবাই তার সাথে কত ভালোভাবে কথা বলছিল, কারণ সে মুখোশ পরেছিল। তারপর ফ্রেডিও কারিশমাকে খুঁজতে খুঁজতে প্রেমের রুমের দিকে যেতে থাকে। কিন্তু সেখানে যাওয়ার পরে সে যা দেখে তা দেখে তার চোখ কপালে উঠে যায়। এটা দেখে সে লজ্জায় চোখ সরিয়ে নেয়। তারপর সেখান থেকে দৌড়ে বাংলোর বাইরে চলে যায়। সেখানে সে তার রাগ প্রকাশ করার জন্য উদ্দেশ্যহীনভাবে তার মুঠি দিয়ে একটি খুঁটিতে আঘাত করতে থাকে। সে সেখান থেকে সোজা তার শহরে একটি রেড লাইট এরিয়াতে চলে যায়, কারণ তার মনে হচ্ছিল সেও যদি সেই সব করে নেয় তাহলে হয়তো তার রাগ ঠান্ডা হয়ে যাবে। কিন্তু সেখানে যাওয়ার পরেও তার চেহারার কারণে তাকে বিব্রত হতে হয়। শোন কাল্লু, তুই টাকাটা দিচ্ছিস বলেই আমি তোকে ভিতরে নিয়ে যাচ্ছি,
কিন্তু আমার মনে হচ্ছে না তোকে কোনো মেয়েই পাত্তা দেবে। এই কথা বলে সে তাকে ভেতরে নিয়ে যায়, কিন্তু সব মেয়েরাই কোনো না কোনো অজুহাত দেখিয়ে ফ্রেডিকে প্রত্যাখ্যান করে দেয়। অবশেষে একটি মেয়ে তাকে বলে, উপরওয়ালাই জানে কোনো অসুখের কারণে ওর এই অবস্থা হয়েছে। যদি ওর সাথে কিছু করে তাহলে আমার সৌন্দর্যের কিছু হবে না তো, তাহলে তো আমার পুরো ব্যবসাটাই নষ্ট হয়ে যাবে। যা যা, ভাগ এখান থেকে। যখন ফ্রেডিকে একটি পতিতাও প্রত্যাখ্যান করে তখন ফ্রেডি একেবারে ভেঙে পড়ে, কিন্তু হঠাৎ করে তার ভাঙা হৃদয় এক শয়তানের রূপ নিয়ে নেয়। সে ওই মহিলাটার চুলের মুঠি ধরে তার গালে একটি থাপ্পড় বসিয়ে দেয়। টাকার কাছে বিক্রি হওয়া পতিতা, এখন তুইও আমাকে নিয়ে ঠাট্টা করবি? তোকে আমি... ফ্রেডি আর কিছু করার আগেই কিছু দালাল সেখানে পৌঁছে যায় আর তাকে ধাক্কা মারতে মারতে শুধু পতিতালয় থেকেই নয়, তাদের এরিয়া থেকে বের করে দেয়। ফ্রেডি রেগে তার দুই হাত মাটিতে মারতে থাকে। এরপর যখন সে চোখ তুলে উপরে তাকায় তখন কারিশমাকে দেখতে পায়, যে ফ্রেডিকে ঘৃণা ভরা চোখে দেখছিল। কারিশমা তার থেকে মুখ সরিয়ে পেছনে ঘুরে হাঁটতে হাঁটতে অন্ধকার রাস্তায় হারিয়ে যায়। ফ্রেডি বুঝতে পেরে যায় হয়তো কারিশমা তাকে ওই মেয়েটার সাথে এমন নিচু কাজ করতে দেখে ফেলেছে। কারিশমাকে এভাবে যেতে দেখে ফ্রেডি আরো ভেঙে পড়ে। তারপর সে নির্জন রাস্তাতেই নিজেকে গুটিয়ে নিয়ে কান্না করতে শুরু করে। কিছুক্ষণ পরে উঠে দাঁড়ায় আর সে অন্ধকারের দিকে রওনা হয় যেখানে কারিশমা গিয়েছিল। অন্যদিকে ওই পতিতা মেয়েটি যখন পতিতালয় থেকে বের হচ্ছিল তখন তার দালাল তাকে থামিয়ে দেয়। কি আমার জান, এক থাপ্পড়কেই বাড়িতে চলে যাচ্ছিস? হ্যাঁ না রে, এই থাপ্পড় তো এই ব্যবসা নামার পর থেকে আমার ভাগ্য হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, এখন এতে ভয় পেয়ে কি লাভ? আর এমনিতেও তো ক্রিসমাস, তার উপরে মাও অসুস্থ, তাই জলদি বাড়ি ফিরে যাচ্ছি। কি জানি এই ক্রিসমাসই তার সাথে শেষ ক্রিসমাস হবে কিনা। আরে মরবে না, তোর মা তুই যা, কিন্তু সকালে সময় মতো ঠিক মতো চলে আসিস। সেই মেয়েটা মুচকি হেসে সেখান থেকে বেরিয়ে পড়ে। ক্রিসমাস ইভের কারণে রাস্তায় কোনো অটোরিকশা পাওয়া যাচ্ছিল না, তাই সে পায়ে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। নিজের চকমকে এরিয়া থেকে বেরিয়ে এখন সে একটি নির্জন রাস্তায় এসে দাঁড়িয়েছিল, কারণ রাস্তার মাঝে একটি ল্যাম্প পোস্টও জ্বলছিল না। এইরকম অন্ধকার নির্জন রাস্তা দেখে মেয়েটি খুব ভয় পাচ্ছিল, তবুও সে না থেমে এগিয়ে যাচ্ছিল। এমন সময় তার এমনটা মনে হয় যে কেউ তার পেছনে পেছনে আসছে। দেখার জন্য সে যখনই পেছনে ঘুরে তাকায় তখন সে কাউকে দেখতে পায় না। তারপর সে যখন আবার সামনের দিকে ঘুরে তাকায়, আমার কাছে মনে হয় কাউকে জাজ করার মধ্যে কোনো অনুভূতি নেই, কিন্তু তোমার কাছে মনে হয় তুমি খুব সুন্দর। তো আসো, এই সিদ্ধান্ত জনগণকেই দিতে দেই। পরবর্তী 40 মিনিটের মধ্যেই এটা নিশ্চিত হওয়া যাবে যে তুমি সুন্দর নাকি সুন্দর না। পুরো বিশ্ববাসী এখন তোমাকে দেখছে। যদি তারা বলে তুমি সুন্দর, তাহলে তুমি বাড়ি ফিরে কেক কেটো। আর তারা যদি বলে তুমি সুন্দর না, তাহলে Jingle bell, jingle bell, jingle all the bell. Killer Santa come to the door and kill you very well. Jingle bell, jingle bell, jingle all the bell. এই কথা বলে সেই স্যান্টা সেখান থেকে চলে যায়। তারপর সে মেয়েটির জীবনের ভুটিং শুরু হয়ে যায়। বেচারি নাই নড়াচড়া করতে পারছিল আর নাই চিৎকার করতে পারছিল, মাত্র অশ্রুসিক্ত চোখে সামনের স্ক্রিন দেখে যাচ্ছিল, যেখানে কখনো ভোট বাড়ছিল তো কখনো কম ছিল। অন্যদিকে ফ্রেডি আবার কারিশমাকে খুঁজতে খুঁজতে পার্টিতে পৌঁছে যায়। সে এখানে যাওয়ার পর সবাইকে জিজ্ঞেস করতে থাকে তারা কেউ কারিশমাকে দেখেছে কিনা। সবাইকে জিজ্ঞাসাবাদ শেষ করার পর সে প্রেমের কাছে যায়, কিন্তু যখন সে তার থেকে লুকিয়ে পালাতে যাচ্ছিল তখন, আরে কাল্লু, তুই এখন এখানে পড়ে আছিস, যাসনি? দেখেছো ইন্সপেক্টর, দামি মদের নেশায় মানুষ এত অপমান হওয়ার পরও পড়ে থাকে। আমি মদের জন্য না, কারিশমাকে খুঁজতে এখানে এসেছি। ও কারিশমাকে চিনে কিভাবে? চেনে নাকি চেনে না সেগুলো ছাড়ো ইন্সপেক্টর, যখন ও নেই তখন এই পাগলকে খুঁজছে কেন? ও নেই মানে
ও এখানেই আছে। প্রেম, ও কি সত্যি কথা বলছে? হ্যাঁ, আমি সত্যি কথা বলছি। এই কিছুক্ষণ আগেই প্রেম ওর সাথে রুমে। প্রেম, সত্যি করে বলে দে, কয়েক মাস ধরে আমি খুঁজছি আমার স্ত্রী নিখোঁজ, আর তুই ওকে এখানে লুকিয়ে রেখেছিস। আরে লুকিয়ে তো তখন রাখবো যখন ও জীবিত থাকবে। বুঝতে পারছি না এই শালা ওকে কিভাবে দেখেছে। কি কারিশমা নেই? তুই ওকে মেরে ফেলেছিস? আমি মারিনি। তাদের দুজনের তর্কাতর্কির মধ্য থেকে বেরিয়ে ফ্রেডি ওয়াশরুমের দিকে চলে যায়। তার পেছনে পেছনে এক স্যান্টাও সেখানে যায়। সে কিছুক্ষণ পর বাইরে বেরিয়ে আসে তার সেই ভয়ঙ্কর রূপে, ঠিক সেইভাবে যেভাবে ওই মেয়েটির পাশে ছিল। কিন্তু এবার তার হাতে কোনো কুড়াল নয়, একটি রাইফেল ছিল। সেটা দিয়ে সে অনর্গল ফায়ারিং করতে শুরু করে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সেই রাইফেলের গুলি শেষ হয়ে যায়। পরের দৃশ্য এমনভাবে ফুটে ওঠে যেন সব কিছু ধোয়া ধোয়া হয়ে যায়। এরই মাঝে তার ভয়ঙ্কর কবিতার সাথে সেই স্যান্টা কোথাও উধার হয়ে গেল তা কেউ জানতে পারল না। তখনই 12টা বাজার ঘন্টা বেজে ওঠে, আর ওয়াশরুমের ভেতর থেকে আরো একটি গুলি চলার আওয়াজ ভেসে আসে। অন্যদিকে সেই মেয়েটিরও ভোটিং নেওয়া শেষ হয়ে যায়। সেই ভোটিং এ সেই মেয়েটির সৌন্দর্যে ফেল হয়ে যায়, আর তার চেহারা সেই হেড টেপে পিষে যায়। অন্যদিকে ওয়াশরুমের ভেতরে সেই গুলির আওয়াজ এই কারণে এসেছিল যে সেই স্যান্টা নিজেকে নিজেই গুলি করে শেষ করে দিয়েছিল। কিন্তু এই পুরো ঘটনায় শুধুমাত্র প্রেম, ইন্সপেক্টর আর বাথরুমের কোনায় বসে বসে কান্না করতে থাকা ফ্রেডি বেঁচে গিয়েছিল। সেই সাথে অনেকগুলো প্রশ্ন রয়ে গিয়েছিল। যদি কারিশমা ইন্সপেক্টরের স্ত্রী হয়ে থাকে তাহলে সে কেন জানে না কারিশমা কোথায়, আর স্ত্রী কেন ফ্রেডিকেই দেখা দেয়, আর ওই স্যান্টা সবাইকে মারার পর কেন নিজের প্রাণ নিয়ে নিল? এসব প্রশ্নের উত্তর পাবেন কিলার স্যান্টার দ্বিতীয় এপিসোডে। Jingle bell, jingle bell, jingle all the bell. ভয়ে ভরা এমন গল্প দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডুডু টিভি হরর বাংলা। আর যদি আপনি চান আপনার ভয়ানক কাহিনীও মানুষ জানুক তাহলে এক্ষুনি ডুডু টিভিতে ইমেল করুন। হয়তো পরবর্তী রূপ কাঁপিয়ে দেওয়ার মতো কাহিনী আপনারটাই হবে।